গুড মর্নিং। আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। বেশি বড় করব না, ছোট্ট করে একটা ভিডিও বলবো। আপনারা সবাই ভিডিওটা করব, আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন। আর আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, আপনাদের অনেক কমেন্ট পাচ্ছি, অনেক আপনারা আমাকে প্রশ্ন করছেন। হ্যাঁ, তাতে আমি খুশি হচ্ছি। আপনারা যে প্রশ্নগুলো করছেন, জানতে চাইছেন আমার থেকে, হ্যাঁ, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে জানাই যে আপনারা সত্যটা জানতে চাইছেন আর আমি আপনাদের সামনে বলতে পারছি। হ্যাঁ, তো আজকে আমি ছোট করে ভিডিওটা করব। প্রত্যেক দিনই বলি ছোট করে করব, আসলে বলতে বলতে না এত বড় হয়ে যায়, বুঝতে পারি না তখন, মানে টাইম জ্ঞানটা আর থাকে না। তো যাকে আমি বাবলি মুখার্জির কাছে আমি গেছিলাম আমার বর্তমান নিয়ে, আমার অতীত নিয়ে বাবলি মুখার্জির কাছে আমি যাইনি। তো দেখুন, মানুষের জীবনে তো অনেক কিছু অতীত মানুষের থাকে, তাই না? সে অতীত নিয়ে যদি আপনি বর্তমানে চলেন তাহলে আপনি জীবনে বাঁচতে পারবেন না। যেটা হয়ে গেছে সেটা ছেড়ে দাও, যেটা এখন হচ্ছে সেটার কথা ভাবো। তো দেখুন, সব মানুষের অতীত থাকে, ঠিক আছে? মানুষের জীবনে বিয়ে থাকে, প্রেম থাকে, লিভিং থাকে, একাধিক প্রেম আসে মানুষের জীবনে। তারপরে যখন একটা মানুষ বিয়ে করে তখন তার সমস্ত প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস সব কিছু তার স্বামী হয়ে ওঠে তার কাছে। তো আমি বাবলি মুখার্জির কাছে গেছিলাম আমার বর্তমান নিয়ে, আমার অতীত নিয়ে আমার ওনার কাছে যাওয়ার নেই, মানে আমি যাইনি। আর ওনারও আমার অতীত নিয়ে ঘাঁটার দরকারটা পড়ে না। ওনাকে আমি কী বলবো, উনি কে? ওনাকে আমি সত্যি মিথ্যে মানে এত জবাবদাহি ওনার কাছে করতে যাব? কিসের জন্য ওনার কাছে জবাবদাহি করতে যাব? যেখানে আমার স্বামী জানে, আমার স্বামী মেনে নিয়েছে, তো উনি কে যে ওনাকে দাঁড়িয়ে আমাকে ওখানে অতীত বলতে হবে, ওখানে এটা বলতে হবে, ওটা বলতে হবে। আজকে যদি আমার একটা ছোটো 5 বছরের বাচ্চা থাকতো, সেটা যদি আমি স্বামীর কাছে যদি আমি নিয়ে যেতাম বিয়ে করার আগে, আমার স্বামীকে যদি বলতাম যে দেখো আমার একটা 5 বছরের বাচ্চা আছে, তার পড়াশোনা, বিয়ে থা, এডুকেশন সমস্ত কিছু দায়িত্ব তোমাকে নিতে হবে, তাহলে কি আমার স্বামী নিত না? সরে যেত, বিয়ে করতো না, বলতো না বাবা দরকার নেই, আমার অলরেডি দুটো ছেলে আছে জোয়ান জোয়ান, তার মধ্যে আবার একটা মেয়ের দায়িত্ব, পড়াশোনা, বিয়ে থা সব কিছু, তো দরকার নেই। হ্যাঁ, আমার স্বামী হয়তো পিছিয়ে যেত। হ্যাঁ, যখন সন্তানরা যখন বড় হয়ে যায়, তাদের যদি বিয়ে থা হয়ে যায়, তাদের যদি নিজের সংসার হয়ে যায়, তাহলে সেখানে তো আর সেটা তো ধরার দরকার নেই না, সেখানে আর সেই জিনিসটা বলার দরকার নেই, কাউকে শোনার দরকার নেই। যেটুকু যে জানার সেটুকু জানে, ঠিক আছে? তোমার আমার অতীত নিয়ে দরকার নেই, তুমি বর্তমানে থাকো, বর্তমানকে নিয়ে তুমি চলো। হ্যাঁ, তা আমার স্বামীর হচ্ছিল কথা এটা। তো এই হচ্ছে আমার স্বামী। আমার তো স্বামী তো আর ওনাকে গিয়ে বলতে যায়নি। আর আমার আগেকার তো কোনো হাজব্যান্ড তো, মানে আমি তাকে ছেড়ে দিয়ে চলে এসে আরেকটা বিয়ে করেছি, সে তো এসে বাবলি মুখার্জির কাছে কমপ্লেন করতে তো আসেনি। কি আমার হয়তো বয়ফ্রেন্ড, সে তো বাবলি মুখার্জির কাছে কমপ্লেন করতে আসেনি যে দেখো আমার সঙ্গে প্রেম করেছিল এতদিন, আমার সঙ্গে লিভিংয়ে ছিল এতদিন, হ্যাঁ, আমাকে ছেড়ে এখন অন্য জায়গায় বিয়ে করছে। কি আমার হাজব্যান্ড দেখো, আমার বউ আমাকে ছেড়ে দিয়ে অন্যজনের সঙ্গে আবার একটা বিয়ে করছে। হ্যাঁ, তারা তো কিছু কমপ্লেন করতে আসেনি। তাহলে আপত্তিটা কোথায়? আর উনি অতীত ঘাঁটছে, অতীত ঘেঁটে তো কিছু হবে না। অতীতের জায়গায় ছেড়ে দাও, এখন বর্তমানে এসছো, বর্তমানকে নিয়ে তুমি বাঁচো, বর্তমানে তুমি চলার চেষ্টা করো। মানুষের জীবনে অনেক অতীত থাকে, তো অতীত নিয়ে যদি মানুষ ভাবে তাহলে কেউ কোনো দিনই সংসার করতে পারবে না। একটা ছেলের জীবনে অনেক অতীত থাকে, তার জীবনে প্রেম থাকে একাধিক, তার জীবনে লিভিং থাকে, তার জীবনে একটা অন্য বিয়ে থাকতে পারে, সে সব কিছু অতীত ছেড়ে দিয়ে সে বর্তমানে এসে বাঁচে। তো অতীত নিয়ে আমি বাবলি মুখার্জির কাছে যাইনি। বাবলি মুখার্জি অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করলে কিছু যায় আসবে না আমার। আর অতীত নিয়ে উনি ঘাঁটাঘাঁটি করে দিয়ে, উনি অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করে মোড়টা অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছে, যাতে ওনাকে টাকাটা ফেরত না দিতে হয়। আরে তুমি টাকা নিয়েছো, তুমি দুটো কাজের জন্য টাকা নিয়েছো, যাতে আমি আমার স্বামীর বাড়িতে ভালোভাবে সংসার ধর্ম করতে পারি, আর গয়নাগুলো আমার বাপের বাড়ি থেকে আমার দেওয়া, আমার নিজের বাড়ি থেকে আমার গয়নাগুলো নিয়ে যাওয়া, গয়নাগুলো আমার কাছেই থাকবে। হ্যাঁ, আমার স্বামীর যখন দরকার পড়বে অকেশনালি, সেটা আমার স্বামী আমার থেকে চেয়ে নিয়ে পড়বে, আবার আমার হাতে তুলে দেবে, সেটা আমি গুছিয়ে রাখবো। হ্যাঁ, এই দুটো কাজ নিয়ে আমি বাবলি মুখার্জির কাছে গেছি। তো সেই দুটো যখন উনি কাজ করে দিতে পারেননি, তখন উনি স্যালেন্ডার হয়ে যান যে আমি এই দুটো ম্যাডাম কাজ করতে পারিনি, ঠিক আছে, আমি আপনার কাছে গেছিলাম, কাজে গেছিলাম, আপনাকে ঘরে তুলতে গেছিলাম, করতে গেছিলাম, আপনার প্রবলেম সলভ করতে গেছিলাম, আমি করতে পারিনি, আমরা 10,000 টাকা নিলাম মিষ্টি খাওয়ার জন্যে, বাকি টাকা আপনি ফেরত দিন।
আমার হাজব্যান্ডের বাড়িতে গেছি আমি 7 তারিখে, আমি ছিলাম আমার হাজব্যান্ডের বাড়িতে 27 তারিখ অবধি, 29 তারিখ অবধি আমি হাজব্যান্ডের বাড়িতে ছিলাম। 4 তারিখে গেছি, 29 তারিখ অবধি ছিলাম। তাহলে 25 দিনের সংসারে ওনাকে আমি 2 লক্ষ টাকা দেবো? এটা কখনো হতে পারে? 25 দিন আমি সংসার করব, তারপরে 2 লক্ষ টাকা দেবো, তারপরে আমি ডাক্তার দেখাতে আমার বাড়িতে এসেছি, আমার স্বামী তালা বন্ধ করে নিজের ট্যাকে চাবি নিয়ে চলে গেছে ব্যাঙ্গালোর নিজের ছেলের কাছে। সেখানে আমার স্বামী 3 মাস থেকে এলো, তারপর থেকে তো আমি যাইনি। তো আমি এইভাবে কেন আমি যাব সংসার করতে? আমি কোর্ট অর্ডার নিয়ে যাব, আমি কোর্টে কেস করেছি, আমি ঘরে ওঠার কেস করেছি, আমাকে পুলিশ নিয়ে গিয়ে ঘরে তুলে দিয়ে আসবে, দরকার পড়লে একটা চাবিও পুলিশ আমাকে দিয়ে দেবে। হ্যাঁ, তো আমি যখন যাব এবার আমি এইভাবে যাব? আমি ওই বাবলি মুখার্জির হাত ধরে 25 দিনের জন্য কেন যাব আর 2 লক্ষ টাকা দেব? উনি আসলে এসব কিছু না, এসব ভুলভাল কথাবার্তা বলে মোড়টা ঘোরানোর চেষ্টা করে, যে মানুষ যাতে বিভ্রান্ত হয়ে আসল লাইন থেকে সরে গিয়ে অন্য ট্র্যাকে মানুষ চলতে শেখে, মানে চলতে চালু করে দিক, এইটাই হচ্ছে ওনার ব্যাপার। আসলে কি বলুন তো, একটা মানুষকে যখনই আপনি বলবেন যে সুন্দরী 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 সুন্দরী, তার মনে দেখবেন একটা অহংকার এসে যাবে যে হ্যাঁ, এত লোক যখন আমাকে বলছে আমি সত্যিই তাহলে কি সুন্দরী। আসলে একটা বাচ্চা যখন ছোটোবেলায় যখন সে জন্ম নেয়, তখন সে সাধারণ একটা মানুষ হয়ে জন্ম নেয়। হ্যাঁ, সাধারণ মানুষের 5টা সাধারণ মানুষের মতো সে পৃথিবীতে আসে আর সবারই মধ্যেখানে বড় হয়ে ওঠে। তো যখন সেই বাচ্চাটাকে আমরা সবাই বলি তুই না খুব সুন্দর জানিস তো, তুই না খুব সুন্দর জানিস তো, সত্যিই তুই খুব সুন্দর, তো তখন কি হয় যে আমাকে এতজনে বলছে যে আমি সুন্দর সুন্দর সুন্দর, তাহলে নিশ্চয়ই তাহলে আমি খুবই বোধহয় সুন্দর। তা এই অহংকারটা আমরা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিলাম। আর সেই অহংকারটা নিয়ে এবার তার মধ্যে সেই অহংকারটা এসে গেল যে আমাকে যখন সবাই সুন্দর বলছে তাহলে আমি সুন্দর। তো সে তখন নিজে সুন্দরী ভাবতে শুরু করে দেয়। হ্যাঁ, দেখবেন বড় লোকরা কোনো দিনই বলে না যে বড় লোক। আমরা তাদেরকে বড় লোক বলে 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 তাদের লেভেলটা অনেকটা বাড়িয়ে দিই যে হ্যাঁ বড় লোক, এই জানিস তো ওরা অনেক বড় লোকই, জানিস তো ওরা অনেক টাকার মালিক, এই জানিস তো ওদের সঙ্গে পারবি না, ওরা অনেক পয়সাওয়ালা লোক। কিন্তু বড় লোককে কোনো দিন শুনতে দেখেছেন যে ও নিজের মুখে বলছে যে আমরা প্রচুর বড় লোক, আমরা কোটিপতি, আমরা কোটি কোটি টাকার মালিক, আমাদের 5টা গাড়ি আছে, আমাদের এই বিজনেস আছে, এই প্রপার্টি আছে, এই 4টে বাড়ি আছে, 5টা ফ্ল্যাট আছে? বড় লোকদের কোনো দিন বলতে শুনেছেন? শুনবেন না। কেন? ওরা বলে না। ওদেরকে আমরা বলে 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 ওদের কাছে সেই অহংকারটা তৈরি করে দিই যে ওরা বড় লোক। তখন ওরা নিজে ভাবতে শুরু করে দেয় হ্যাঁ আমরা বড় লোক, এরা হচ্ছে গরিব লোক। তো একটা মানুষই মানুষের মধ্যে অহংকারটা মানে তৈরি করে ফেলে। তো বাবলি মুখার্জি 2-4টে হয়তো কাজ করেছে সোশ্যাল মিডিয়ায়, ভালো কাজ হয়তো 2-4টে করেছে, সেটা দিয়েই ও সারা জীবন চালিয়ে যাওয়ার চেষ্টা করছে যে আমি ভালো কাজ করেছি, আমাকে লোক বলে ভালো কাজ করছি, আমাকে কনফিডেন্স দিচ্ছে, আমাকে লাইক দিচ্ছে, কনফিডেন্সের নিয়ে বলছে যে বাবলি মুখার্জি নিষ্ঠার সঙ্গে কাজ করে, নিরপেক্ষতার সঙ্গে কাজ করে, বাবলি মুখার্জি সংসার জোড়া। এটা ওনার ভুল ধারণা, ওর মধ্যে অহংকারটা এসে গেছে যে আমি ভালো কাজ করছি। আবার যখন ওনাকে মানুষ বলবে যে না আপনি ভালো কাজ করছেন না, খারাপ করছেন, এটা করছেন ওটা করছেন সেটা করছেন, তখন দেখবেন উনি মানে যতটা আপে ছিলেন ততটা ডাউনে উনি চলে আসবেন যে না সত্যিই তো আমার এই কাজগুলো সব ভুলভাল হচ্ছে কি, তাহলে আমি কাজগুলোকে শুধরাই। তো মানুষের মধ্যে অহংকারটা তৈরি করে দেয়। হ্যাঁ, তো উনিও সেই অহংকারের মধ্যে উনি এখন মানে হচ্ছে। হ্যাঁ, তো আমার ভালো কাজ করেছি, আমার একটাও মানে সবসময় আমাকে লোক প্রশংসা করেছে, ও করেছে, কিন্তু এটা একদমই মোটেই, উনি হয়তো 2-4টে ভালো কাজ করেছেন, যেটা উনি ভালো কাজ করেছেন সেটা উনি বারে বারে লাইভ টেলিকাস্ট করে দেখাচ্ছেন, যেটা উনি খারাপ কাজ করেছেন সেটাকে উনি লাইভ টেলিকাস্ট করে বারবার দেখাবেন? নিশ্চয়ই দেখাবেন না। তো আমরা মানুষের মধ্যে মানুষকে বলে 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 অহংকারটা মানুষের মধ্যে এনে দিই। হ্যাঁ, এই যে দেখুন না বাল্মীকি মুনি, ঠিক আছে, ঋষি বাল্মীকি যিনি রামায়ণ লিখে ফেলেছেন। হ্যাঁ, তো সে তো কিন্তু একটা ডাকাত ছিল। তো তার অতীত কি আমরা ঘাঁটি? অতীতটা আমরা কি বলি? আমরা তাকে কিভাবে চিনি যে না বাল্মীকি মুনি রামায়ণ লিখেছিলেন, এই ওনাকে এটাতে আমি চিনি।
তো ওনার অতীত, উনি যে ডাকাতি করতেন, উনি যে মানুষকে খুন করতেন, হ্যাঁ, উনি সেই টাকা পয়সা নিয়ে গিয়ে ওনার সংসার ধর্ম চালাতেন, ওনার সংসারের মুখে অন্ন তুলে দিতেন, মা বাবার মুখে, ঘর মানে বউ বাচ্চার মুখে। তখন একদিন ভগবান স্বয়ং এসে ওনাকে জিজ্ঞাসা করলো যে তুমি তুমি লোককে প্রত্যেক দিন খুন করছো, ডাকাতি করছো, এটা করছো, ওটা করছো, তো এর পাপের ভাগিদার কে হবে? তো বলে কেন, আমি যাদের জন্য করছি তারা হবে এর পাপের ভাগিদার। আমি তো এইসব করে তো ওদের মুখে অন্ন তুলে দিচ্ছি। তখন ভগবান বললো যে না, ওরা তো তোমাকে এই কাজটা করতে বলেনি, হ্যাঁ, তুমি এই কাজটা যখন তুমি করছো তো এর পাপের ভাগিদার তুমি হবে। ওরা কি করে জানবে যে তুমি কি করে ওদের মুখে অন্ন তুলে দিচ্ছ, কাউকে খুন করছো না, কারো ডাকাতি করছো, কিভাবে ওদের মুখে অন্ন তুলে দিচ্ছ, সেটা তো ওরা ঘরে বসে ওদের জানা তো সম্ভব নয়। তো এই পাপটা যেহেতু তুমি করছো, তো এই পাপের প্রায়শ্চিত্ত কিন্তু তোমাকে করতে হবে। তখন বললো যে ঠিক আছে, তুমি রাম 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 জপ করতে থাকো তুমি। তো ওর তো মানে এক ডাকাত, উনি হচ্ছেন খুন করেছেন, উনি রাম রাম ওনার মুখে আর জপবে কেন? উনি তখন ওই মরা 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 করতে 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 একটা সময় ওনার মুখ দিয়ে রাম 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 বলিটা এসে গেল। পাপের প্রায়শ্চিত্ত হলো যখন, রাম রাম বলি এসে গেল। তাহলে আপনারা ভাবুন যে আমরা মানুষের অতীত নিয়ে তাহলে আমাদের ঘেঁটে লাভ কী আছে? মানুষ বর্তমানে কি, আজকে উনি রামায়ণটা লিখে গেছিলেন বলে তো আমরা বলি যে রামায়ণ লিখেছিলেন বাল্মীকি মুনি, ঋষি বাল্মীকি মুনি রামায়ণটা লিখে গেছিলেন। তো ওনার বর্তমান নিয়ে আমরা সবাই চলছি, ওনাকে বর্তমান নিয়ে আমরা জানছি, ঠিক আছে? তো ওনার অতীত নিয়ে নিশ্চয়ই আমরা ওনাকে তুলে ধরছি না যে ডাকাত কি, উনি খুন করতেন, কি রোগ ডাকাত ছিলেন, কি এটা করতেন ওটা, ওই আমরা কিন্তু একবারও এই কথা মুখে আনি না। আমরা কি বলি, রামায়ণকে লিখেছিল, ছোটোবেলা থেকে আমরা পড়াশোনা করেছি, রামায়ণকে লিখেছে ঋষি বাল্মীকি মুনি রামায়ণ লিখেছিলেন। তো এটাই বলবো যে মানুষের অনেক কিছু অতীত থাকে, অতীতটাকে বর্তমানে সরি না আনাই ভালো। হ্যাঁ, বর্তমানটাকে বর্তমানেই আপনি থাকতে দিন। হ্যাঁ, আর অতীত ধরে টানাটানি করবেন না। আর অতীত ধরে টানাটানি করলে কিছু হবে না। হ্যাঁ, মোড় ঘোরানোর চেষ্টা করলে কিছু হবে না। হ্যাঁ, আপনি যে টাকাটা নিয়েছেন সে টাকাটা আপনি ফেরত দিয়ে দিন। আপনার নামে কেউ বলবে না। যাদের যাদের থেকে নিয়েছেন, যদি আপনি তাদের কাজ করে থাকেন ভালো কথা, যদি না করে থাকেন তাদের টাকা ফেরত দিয়ে দিন, তারা আর কেউ কিছু বলবে না। তো এই ছিল আমার আজকে ছোট্ট করে মানে ভিডিওটা। তো উনি উনি বারবার বলছেন যে উনি বারবার বলছেন যে আসলে আমার শরীরটা ভালো না, এত ঠান্ডা লেগেছে না, নাক সুসুর সুসুর করছে, প্রত্যেকটা সময় নাকে হাত চলে যাচ্ছে, সেই জন্য হাঁচি হাঁচি করে মাথাও যন্ত্রণা ফেটে যাচ্ছে আর নাকও সুসুর সুসুর করছে সবসময়। আসলে উনি সবসময় বলছেন আমি কেন টাকা ফেরত দেবো, আমি কেন টাকা ফেরত দেবো, আমি কেন টাকা ফেরত দেবো, আমি কেন টাকা ফেরত দেবো। তো ওনাকে টাকা দিতে কে বলছে? ওনাকে তো টাকা কেউ চাইছে না। উনি টাকা রেখে দিক, উনি টাকা নিক, যেই কাজের জন্য নিয়েছেন টাকা নিক, কিন্তু সেই কাজটা তো অ্যাটলিস্ট করে দিক, তাহলে তো কেউ টাকাটা ফেরত নেবে না। নেবে কি? নেবে না। তো উনি সেই কাজটা করে দিক। উনি বলছেন আমি লাইফ টাইম মানে একবারই টাকা নিই, লাইফ টাইম, হ্যাঁ, আমি পাশে থাকি। তো ঠিক আছে, যখন কোনো প্রবলেম হবে, কোনো গণ্ডগোল হবে, কোনো কিছু হবে, কি আমার হাজব্যান্ড মেন্টালি টর্চার করবে, কি আমাকে বার করে দেবে বাড়ি থেকে, কি তালা বন্ধ করে কোথাও চলে যাবে, তখন ওনাকে ফোন করাবে, উনি এসে সেই প্রবলেমটা সলভ করবেন। যেহেতু উনি তো লাইফ টাইম বলছেন, অন ক্যামেরাতে বলছেন উনি লাইফ টাইম পরিষেবা উনি দেবেন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ভালো কথা, লাইফ টাইম দিক উনি পরিষেবা। আর গয়নাগুলো দেখুন, গয়নাগুলো তো আমার বাপের বাড়ি থেকে, আমার নিজের বাড়ি থেকে, আমি বাপের বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে আমি নিয়ে গেছিলাম। আমার বাবার বাড়ি, আমার মার বাড়ি, বাড়ি থেকে আমি নিয়ে গেছিলাম। গয়নাগুলো তো আমার। তো গয়নাগুলো যেহেতু আমার কাছেই থাকা দরকার। হ্যাঁ, কোনো অকেশন হলো, কোনো বিয়েবাড়ির পারপাস হলো, কিছু হলো, তখন আমার স্বামী আমার থেকে চেয়ে নিল, পড়লো, আবার আমার হাতে তুলে দিল, তুমি গুছিয়ে রাখো, সে আমি গুছিয়ে রাখবো। হ্যাঁ, এইগুলো সব ডিসাইড করে মেয়েরা। হ্যাঁ, এগুলো ছেলেরা কোনো দিন, আমরা জানি ছেলেরা বাইরে কাজ করে, পয়সা রোজগার করে,
বউদের হাতে তুলে দেয়। বউরা কীভাবে সংসার চালাবে, কীভাবে বাঁচাবে, ওর থেকে 2 টাকা কীভাবে বাঁচাবে, 5 টাকা কীভাবে খরচা করে তার মধ্যে থেকে 2 টাকা কীভাবে বাঁচাবে, সঞ্চয় করবে, সম্পূর্ণ মেয়েদের হাতে। তো এটাই আমরা মানে দেখে এসেছি ছোটোবেলা থেকে, আমার মা বাবা সমস্ত কিছু দেখে এসেছি। আরও আমরা আশেপাশে অনেক ফ্যামিলিতে আমরা দেখছি এইটাই হয়ে এসছে। কিন্তু এটা না হয়ে যদি অন্য কিছু হয়, সেখানে যদি গিয়ে বাবলি মুখার্জি এই সাপোর্টটা যদি উনি মানে করেন, হ্যাঁ, ওখানে গিয়ে যদি চামচাগিরিটা উনি করেন আমার হাজব্যান্ডের হয়ে, হ্যাঁ, তো সেটা তো আর মানে মানা যায় না, না, সেটা কি মানা যায়? উনি চামচেগিরি না, চামচেগিরি না, চামচিগিরি, উনি চামচিগিরি করছেন। চামচাগিরি তো ছেলেরা হয়ে যাবে, চামচিগিরি করছেন উনি। চামচি হাতা হয়ে গেছে, এখন উনি হাতা হয়ে গেছে। চামচি দুটো বাদ দিয়ে উনি এখন ডাল তোলার হাতা হয়ে গেছে। হাতাগিরি করছেন, চামচিগিরি করছেন, চামচিগিরি করছেন উনি ওখানে গিয়ে। হ্যাঁ, দরজা বন্ধ করে ওনার শর্ট আউট হয়ে গেল যে আপনার বউকে গায়ে হাত বুলিয়ে কেস তুলে দেবো, আপনি কত টাকা দেবেন বলুন আমাদেরকে, আপনার বউকে ভয় দেখাবো, এ করবো ও করবো, এই চাষাপাড়ার মেয়ে ডেকে ভয় দেখাবো, এই কোথা থেকে ওনার সহযোদ্ধারা বলছে এবার আমরা রাস্তায় নামবো, আন্দোলন করবো। আরে কর না, কর, তোরা সব দল বেঁধে আয় না আমার বাড়িতে, আয় কলকাতায়, বাবলি মুখার্জিকে নিয়ে আয়, বাবলি মুখার্জি আর মুন্নি, ওই তো একটা বুলডোজার টুনটুনিটাকে নিয়ে আয় না। টুনটুনিটাকে যদি একবার ধাক্কা মেরে ফেলে দিই না, টুনটুনিটা আর উঠতে পারবে না। ওই দেখতেই ওই থাপাস এপাশ ওপাশ, তারপরেই হয়ে যাবে ধপাস। ঠিক আছে, ওকে যদি একবার ঠিক মতন ফেলি না ধাক্কা মেরে, ও আর মনে হয় না উঠে দাঁড়াতে পারবে। ঠিক আছে। তো এইসব চেয়ারা হচ্ছে সলিড চেয়ারা, এইসব ফুলে ফেঁপে চেয়ারা না, লোকের বেলুনের মতো হাওয়া খেয়ে ফুলে যাওয়ার এটা চেয়ারা না। এটা ভালো মন্দ খেয়ে এরকম চেয়ারা মানুষের তৈরি হয়। তো লাগলে একটু সাবধানে লাগতে আসবে। আর ওর যে ফটোগ্রাফারটাকে আপনারা জনগণকেই বলছে, ওর ফটোগ্রাফারটাকে জিজ্ঞেস করবেন তো কোন চ্যানেলে উনি কাজ করে। ওই যে স্যান্ডি কোন চ্যানেলে কাজ করে? স্যান্ডি আর সৈকত ওরা 2 ভাই। ঠিক আছে, ওরা যদি অন ক্যামেরায় যদি আমাকে গালাগাল দিতে পারে যে কাপড় খোলা মহিলার থেকেও আপনি নিচে এই সে, তাহলে আমি অন ক্যামেরায় ওদেরকে হিজড়া ছক্কা কেন বলতে পারি না? হিজড়া ছক্কা কেন বলবো না? উনি সম্মান দিলে উনি সম্মান পাবে, উনি যদি সম্মান না দেয় উনি সম্মানটা আমার থেকে ডিজার্ভ করছে কীভাবে? আজকে যদি আমরা একটা রিক্সাওয়ালা যাই, একটা যদি টোটোওয়ালা যাই, তাদেরকেও আমরা দাদা বলে ভাই বলে সম্মান করি, ওরা আমাদেরকে তখন দিদি বলে। ওদেরকে যদি বলি এই রিক্সাওয়ালা, ও টোটোওয়ালা, এই টোটোওয়ালা, তাহলে ওরা কি আর আমাকে দিদি বলে সম্মান করবে? আমাদেরকে নিশ্চয়ই করবে না। তখন বলবে হ্যাঁ বলেন, কোথায় যাবেন, কি করবেন, হ্যাঁ বলেন। যখনই কাউকে আপনি ভাই বলবেন কি দাদা বলবেন, তখনই উনি আপনাকে দিদি বলে সম্মানটা করবে। তো একটাই কথা বলবো, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। যদি কাউকে অসম্মান করো, তাহলে জানবে তোমারও সম্মানটা, তুমি আমাকে 10 জনের সামনে করেছো, আমি কিন্তু 10,000 মানুষের সামনে তোমাকে অসম্মান করছি। ঠিক আছে, তোমার যদি কিছু করার থাকে তাহলে তুমি করে নিও, আমার মতো মেয়ে বলে না সহ্য করে। ও তোমার সৈকত বলছে আপনি কৃষ্ণনগরে বিয়ে করতে এলেন কেন? আপনি দিল্লি বোম্বে গিয়ে বিয়ে করতে পারতেন তো। তুমি সাজেস্ট করার কে ভাই যে তুমি আমাকে দিল্লি বোম্বে বিয়ে করার কথা বলছো? না, ওখানে অনেক পয়সা আছে, ও আছে, এইসব উল্টো পাল্টা আজে বাজে কথা আমাকে বলেছে, গালমন্দ করেছে, মানে মানে এইসব মানে আকারে ইঙ্গিতে মানে উনি গালমন্দ আমাকে করেছেন। তা আমিও বললাম যে আমার মতো মেয়ে বলে, হ্যাঁ, আমি একা গিয়েছিলাম যেহেতু, তোমরা 10 জন ছিলে, আমি একা ছিলাম বলে আমি চুপচাপ শুনে চলে এসেছি। এই কথাটা যদি তুমি আমার এখানে বলতে না, কলকাতায় বলতে না, তো তোমার না বাঁশ গুঁজে দিতাম, এরকম মোটা বাঁশ একদম গুঁজে দিতাম, এমনভাবে গুঁজে দিতাম না এমন জায়গায়, তুমি তখন বুঝতে যে কোথায় আমার বাঁশটা ঢুকলো। পৌষ মাসে সাদা মূলো দেখেছো কি বড় বড় হয়? পৌষের মূলো, এই সাদা মূলোগুলো, এই মোটা মোটা পাঞ্জাবিগুলো যে মূলোগুলো খায় কামড়ি রুটি দরকার সময়, তোমার ওই মূলো না তোমার পোঁদের মধ্যে ঢোকাতাম। ঠিক আছে, ওই স্যান্ডি আর ওই সৈকতকে বলছি, দুটোই হিজড়া ছক্কা, দুটোই হিজড়া আর ছক্কা চালা। হ্যাঁ, হরমোনের পরিচয়, ওরা হরমোনের পরিচয় তোরা দে, তোদের হরমোন টেস্ট করে তোরা রিপোর্ট দে তোরা ছেলে আদৌ কি তোরা পুরোপূর্ণি ছেলে না পুরোপূর্ণি মেয়ে, সেই রিপোর্টটা তুই দে।
আরও সোশ্যাল মিডিয়াতে আর রিপোর্টাররা আসে না? তারা যারা খুন করে, যারা মানে চুরি করে, যারা অপহরণ করে, যারা ক্রাইম করে, তাদেরকে অসম্মান হয়ে কথা বলতে শুনেছিস তোরা যে তারা কিভাবে কথা বলে? তারাও সম্মান দিয়ে কথা বলে। তোরা একটা মেয়েকে পেয়ে তোরা যা নাই তাই উল্টো পাল্টা হ্যান ত্যান অমুক তমুক যা নাই তাই বলছিস। হুম, বলে তাকে সেই যে একটা মহিলা, তার কোনো সম্মানটা মানে তার মানে কোনো সম্মান নেই, যা নাই তাই মানে বলছে। ঠিক আছে? আর বাবলি মুখার্জি যে বলছে যে আমি যদি এখানে যেতাম, সোনাগাছিতে যদি আমি যেতাম আমার দুর্বারের কাট করতে, তাহলে আমাকে যদি লোক দেখে যদি ফটো তুলে নিত, তাহলে আমার মান সম্মান সব ধুলুইর স্বাদে মিশিয়ে যেত। তাহলে উনি যখন কালীঘাটে গেছিলেন, রেড লাইট এলাকায় যখন উনি কাজ করতে গেছিলেন, তখন ওনার মনে হয়নি যে আমি রেড লাইট এলাকায় ঢুকছি, মান সম্মান আমার ধুলোতে মিশিয়ে যাবে? আমি একটা সমাজসেবিকা হোক, চাই পুলিশ হোক, ডাক্তার হোক, যে মানে ডাক্তার যদি পেশেন্ট যে কোনো জায়গায় যদি পেশেন্ট একটা ফুটপাতেও যদি একটা পেশেন্ট অসুস্থ হয়ে যায়, ডাক্তারকে যদি কল করা হয় যে আপনি এসে দেখেন তাড়াতাড়ি কী হয়েছে না হয়েছে, ডাক্তাররা চলে আসে। হ্যাঁ, যদি রেড লাইট এলাকায় যদি নিষিদ্ধ পল্লীতে ডাক্তার কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, ডাক্তারকে যদি ডাকা হয়, ডাক্তাররা দৌড়িয়ে যায় না? তারা কি বলে যে আমরা নিষিদ্ধ পল্লী, আমার ফটো তুলে নিয়ে নিলে আমার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে? একটা পুলিশ যদি ওখানে যদি নিষিদ্ধ পল্লীতে যদি সোনাগাছিতে গিয়ে যদি কোনো রকম ক্রাইম হচ্ছে নিষিদ্ধ পল্লীতে, সোনাগাছিতে, হ্যাঁ, তো একটা পুলিশ যদি সেখানে হয়তো কেউ খুন হয়ে গেল কি মার্ডার হয়ে গেল কি যে কোনো একটা কিছু ওখানে ক্রাইম হতেই পারে, তো পুলিশ কি বলবে যে না ওটা নিষিদ্ধ পল্লী, রেড লাইট এলাকা, সোনাগাছি, আমি ওখানে যাবো না? ওনার তো এটা ডিউটি, ওনাকে তো ওখানে যেতেই হবে। উনি কি সেটা বলবেন যে আমি আমার যদি ফটো তুলে নেয় তাহলে আমার মান সম্মান ধুলির সাথে মিশিয়ে যাবে? তাহলে তো এইভাবে বললে তো ওনারা কাজও করতে পারবেন না। তো ওনারাও তো ওখানে যাচ্ছেন, তা বাবলি মুখার্জি ওখানে গেলে উনি ভালো কাজ করতে যাচ্ছেন, উনি সোশ্যাল ওয়ার্কার, উনি সমাজসেবিকা, তো ওনার ফটো তুলে নিলে ওনার কেন ধুলির সাথে, ওনার মান সম্মান কেন ধুলির সাথে মিশে যাবে? এটা তাহলে কি করে কথা হলো? সমাজসেবিকা, সে সমাজে সেবা দেবে, সে সব জায়গায় যাবে, তার মানে যে সে ওখানে নোংরামি করতে গেছে তার মানে কি? আমি যদি এখন মদের দোকানে গিয়ে মদের বোতল কিনি, তাহলে তার মানে তো এটা নয় না যে সেই মদটা আমিই খাচ্ছি। হতে পারে আমি আমার বাড়ির লোকের জন্য কিনছি, আমার হাজব্যান্ডের জন্য কিনছি, সেটাও তো হতে পারে। সব সময় খারাপটা দিয়ে মানুষ কেন বিচারটা করে? ভালোটা দিয়েও তো বিচারটা করা যায় মানুষের। হ্যাঁ, তাহলে তো এইভাবে তাহলে তো কেউই কাজ করতে পারবে না। যাকে এইটুকু বলার ছিল। হ্যাঁ, তারপরে গুন্ডা বাহিনী পুষে রাখে, এইসব আমচা চামচা দল বেঁধে নিয়ে যাবে, লোকের বাড়িতে গিয়ে ঝামেলা করবে, লোককে ভয় দেখাবে, লোককে করবে। হ্যাঁ, আরে তুই সমাজসেবিকা, তুই জানা যেরকম পারবি সেরকম কাজ করে আসবি সমাজে। হ্যাঁ, যেরকম পারবি সেরকম তুই কাজ করে আসবি, লোকের ওখানে তো 10 জন দঙ্গল বেঁধে নিয়ে যাওয়ার কি অত ভয় কিসে? তুই সমাজসেবিকা, তুই 3 জন ডান দিকে নিবি, 4 জন বাঁ দিকে নিবি, 3 জন পোদের পিছনে নিবি, অত দরকার কী আছে? তুই না সমাজসেবিকা? তুই তুই তো ভালো কাজ লোকের করতে যাচ্ছিস, তো তোর ভয় কিসের এত? তোর তো ভয় পাওয়ার তো কিছু নেই, তুই তো ভালো কাজ করতে যাচ্ছিস। তুই কি কোনো খারাপ কাজ করতে যাচ্ছিস যে তুই নিয়ে চলবি, 4-10টা বডিগার্ড নিয়ে চলবি, কোর্টে ঢুকবি যখন তুই বাউন্সার নিয়ে যাবি? তুই তো লোককে হুমকি দিচ্ছিস, ধমকাচ্ছিস যে পুলিশের কাছে গেলে কাউকে বললে তোমার প্রাণহানি করব, তোমাকে আমি কিছু করব না, লোক দিয়ে করিয়ে দেবো, এটা দিয়ে করে দেবো। যে মানুষটা লোককে প্রাণহানি করিয়ে দিচ্ছে, আমাকে প্রাণহানি করিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে, সে আবার 4টে বাউন্সার নিয়ে চলছে, সে আবার 10টা মহিলা পোঁদে নিয়ে চলছে। আমরা যেখানে যাই সেখানে একাই তো যাই, আমরা তো 2টো বাউন্সার নিয়েও চলি না, আর 4টে পোঁদে মহিলা নিয়েও চলি না। আমরা যেখানে যাই একা, হয় মারবো নাহলে মরবো। যদি বাজে কাজ করি তাহলে নিশ্চয়ই আমার পানিশমেন্ট হবে, যদি ভালো কাজ করি তাহলে নিশ্চয়ই লোকে আমাকে ভালো বলে তারাই আমাকে সেখান থেকে উদ্ধার করবে। তো এতে ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার তো কিছু নেই এতে। সে তুমি তোমার কাছে গেছি বলে তুমি আমার অতীত নিয়ে ঘাটাঘাটি করছো, অতীত নিয়ে ঘাটাঘাটি করে হবেটা কি? কী প্রমাণ করবে তুমি অতীত নিয়ে ঘাটাঘাটি করে?
অতীত নিয়ে ঘাটাঘাটি করে কিছু প্রমাণ কি তুমি করতে পারবে? মোড় কি তুমি ঘোরাতে পারবে? অতীত নিয়ে তুমি ঘাটাঘাটি যে করছো, তুমি মোড় কোন দিকে ঘুরিয়ে নিয়ে যাবে? তুমি টাকা নিয়েছো, এটা তো ঠিক কথা, তুমি টাকা নিয়েছো, 2 লক্ষ টাকা তুমি নিয়েছো, কাজ করবো বলে তুমি কাজ একটাও করনি। আমার 25 দিন আমার স্বামীর ঘরে আমি ছিলাম, ঠিক আছে? তারপরে আমি আমার বাড়িতে, ওর বাড়িতে, ও ব্যাঙ্গালোর চলে গেল, ও ছেলের শরীর খারাপ, ঘরে তালা ফালা বন্ধ করে চলে গেলো। তো 25 দিন আমি আমার বরের কাছে থাকার জন্য আমি তোমাকে 2 লক্ষ টাকা দেবো কেন? আমি যদি ঘরে ওঠার মামলা করি, তাহলে আমাকে পুলিশ তো আমাকে করে ঘরে উঠিয়ে দেবে, পুলিশ দরকার পড়লে ঘরের চাবি দেবে, পুলিশ আমাকে প্রোটেকশন দেবে। তো আমি সেটা না করে তোমায় 2 লক্ষ টাকা দেবো কেন? আর আমি এই জন্যেই দিতে বাধ্য হয়েছি, যেহেতু তুমি আমার 10-12 লক্ষ টাকার গয়না তুমি উদ্ধার করে দেবে বলেছো, সেই জন্যই এই টাকাটা দিতে আমি তোমায় বাধ্য হয়েছি। নাহলে কি আমি এই টাকাটা তোমায় দিতাম? একদমই দিতাম না। তুমি চাষাপাড়া থেকে মেয়ে ডাকছো, তুমি মুন্নিকে বলছো দরজার সামনে মুন্নি দি বসো, যেন উনি যেতে না পারেন। তুমি ফিলিপসের টিমার আনাচ্ছ, হ্যাঁ, তুমি মোড় ঘোরাবার জন্য ভয় দেখাচ্ছ, তুমি এইদিকে আমাকে উত্তর দিতে বলছো ফোনে, ওইদিকে তুমি ফুসফুস করে ফোনে কথা বলছো যে মোড় কীভাবে ঘোরানো যায়, কী করা যায়, কোন কথায় কোন কথাটা তোলা যায়, কোন কথাটায় কোন কথায় বলা যায়। এসব শিয়ানা বুদ্ধি না তুমি তোমার কাছে রাখো, বহুত শিয়ানা বুদ্ধি তুমি করে নিয়েছো 2013 থেকে। এবার ওই অত যে ব্রেনটা চালাচ্ছ না, ব্রেনটা একটু তুমি শিয়ানা বুদ্ধির ব্রেনটা একটু কম চালাও। আর তোমার সহযোদ্ধার আমাকে বলছে যে বাবলি মুখার্জির কাছে গিয়েছিলেন কেন? আপনার ডাক্তার দেখাবার দরকার আছে? ডাক্তার দেখাবার আমার দরকার নেই, আমার মাথা ঠিক আছে, তোমার ডাক্তারের প্রয়োজন আছে। তুমি ভালো করে একটা মেন্টালি ডাক্তার দেখাও, মাথার ট্রিটমেন্ট করো, যাতে তুমি আরও 10 বছর কাজটা ভালোভাবে করতে পারো। ডাক্তার আমার দেখাবার দরকার নেই, ডাক্তার তোমার দেখাবার দরকার আছে। আর তোমার যে সহযোদ্ধারা বলছে তাদের দেখাবার দরকার আছে। তোমার ওই সৈকত, তোমার স্যান্ডি, তোমার পারমিতা, তোমার মুন্নি, তোমার শঙ্কর, তুমি, হ্যাঁ, টাকাগুলো যখন নোটগুলো যখন গুনে গুনে নিয়েছিলে খুব মজা লাগছিল না? আমার অভিযোগ ওইগুলো ছিল যে আমি স্বামীর সংসার করতে চাই, আমি স্বামীর ঘরে উঠতে চাই, আমি করতে, আর কোনো অভিযোগ ছিল না? খালি ওইটা লিখেই ওইটা আমার অভিযোগ ছিল? হ্যাঁ, ঠিক আছে, তুমি এটা প্রমাণ করিও না যে আমি এটা এইসব আমি লিখিয়েছি, এইসব করেছি, এও তো সময় বলবে। দাঁড়াও, তোমার হাল আমি ছাড়ছি না চাঁদু, হ্যাঁ, হাল আমি ছাড়ছি না। তুমি আরও 5 জনের মতন তুমি আমাকে ভেবো না। হ্যাঁ, ওই তো খুব আনন্দতে খুব মজাতে ছিলে, এবার কীরকম তুমি একটার পর একটা ভিডিও এবার ছাড়ছো। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। হ্যাঁ, একটার পর একটা, যেই তোমার পুলিশ ডেকেছে, যেই জিজ্ঞাসাবাদ করেছে, যেই তোমার লিখিত অভিযোগ তুমি হাতে নিয়েছো, সেই তোমার টনক এখন নড়েছে। তার আগে খুব খিল্লি ওড়াচ্ছিলে, খুব হাসি ওড়াচ্ছিলে। 2 লক্ষ টাকা নিয়েছি, মজা মেরে দিয়েছি, গিয়ে দীঘায় 10টা সহযোদ্ধাকে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে একটু সুইমিং পুলে চান করিয়ে দিয়ে এলাম, আর খুব সহযোদ্ধারা খুশি হয়ে গেল। খুব মজা না? মজা মারছিলে, এবার তোমায় মজা মারাচ্ছি, দাঁড়াও। আমার অন্য তোমার মহিলার কাছে তুমি পড়তে না, আমি টাকা দিয়ে আমি গেছি আমার বর্তমান নিয়ে, যে আমার স্বামীর সঙ্গে বনিবনাত হচ্ছে না, কিছু হচ্ছে না, সেটা একটু আপনি দেখেন, গয়নাগুটিগুলো করে দেন। আমাকে ওখানে সারাদিন বস করেই রেখে দিয়েছে, যেন মনে হচ্ছে আরে আমি যেন কারোর স্বামীকে নিয়ে পালিয়ে এসেছি, কিংবা কারুর বাড়িতে চুরি করেছি, কি কারুর বাড়িতে আমি খুন করেছি, কিংবা কারুর স্বামীকে নিয়ে পালিয়ে এসেছি, যে আপনি বসুন এখানে, যতক্ষণ না বলবো ততক্ষণ যাবেন না। হ্যাঁ, ওই আমার মতো মেয়ে বলে মানে কিছু বলিনি, অন্য মেয়ে হলে না তোমাকে না মানে বাঁশ এমন গুত্তানি দিত না তোমায়, বাঁশ এরকম মোটা বাঁশ এমন গুঁজে দিত না তোমায়। হ্যাঁ, তুমি মানে সামনের দিকে গুঁজে দিত আর পিছন দিকে তোমার বাঁশ বেরিয়ে যেত, বুঝেছো? তখন তুমি ভাবতে যে কার সঙ্গে আমি পাঙ্গা নিতে গেছি। তোমায় ওই মোটা বাঁশ তোমায় গুঁজে দিতে হয়, সামনে দিয়ে ঢোকাতে হয়, পিছন থেকে বার করতে হয় তোমার মোটা বাঁশ। হ্যাঁ, তুমি যা বদমাইশ মেয়ে ছেলে, হারামি মেয়ে ছেলে, ছোটো লোক মহিলা, আত্মসাৎ মহিলা, চিটিংবাজ মহিলা।
আর তোমার সব জেলেদের মতন করে খালি ঝগড়ুটে মহিলা ঝগড়া করে, নিজের কথা নিজেই বলে যাবে, লোককে বলতে দেবে না, নিজেই বক্তা, নিজেই বলবে, নিজেই শুনবে। হ্যাঁ, অন ক্যামেরা লাইভ করছে, নিজে বানিয়ে 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 যা ইচ্ছে তাই বলছে, যা ইচ্ছে তাই বলবে। আর অন্য কেউ বলতে করলে আপনি চুপ করেন না, আমাকে বলতে দেন না। আপনি কেন? তা লোক টাকা দিয়েছে তোকে বলার জন্যে, তোকে বলার জন্য টাকা দিয়েছে লোকে? হ্যাঁ, যে তুই বলবি মিথ্যে মিথ্যে করে, যা নাই তাই বলবি, আর লোকে শুনবে তোর মিথ্যে? কোনো ওখানে কনস্ট্যান্ট বসে বসে শুনবে তোর মিথ্যে? লোক টাকা দিয়েছে, লোক সত্যি কথাটা লোককে বলার সুযোগটা তুই দিবি না? তোর কথাটা তুই বলে যাবি, তুই টাকাও আত্মসাৎ করবি, তুই কাজও করবি না, আবার তুই ওটাকে বানিয়ে 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 জনগণের কাছে তুই বলবি, দিয়ে বলবি আমি জনগণের আর রায় নিচ্ছি। হ্যাঁ, জনগণের রায় নিচ্ছি। চিটিংবাজ মহিলা, 420 মহিলা, নোংরা মহিলা, রাস্তার কুকুরের গুটাও বোধহয় তোর থেকে ভালো। হ্যাঁ, ওই কুকুরগুলো ওই মোটা মোটা হেগে দেয় রাস্তাতে, ওর থেকেও ওই ওই গুয়ের কিট তুই একটা। হ্যাঁ, তোর না একটা ছেলে আছে, কি শিখবি ওই ছেলেটা দেখে তোর? ও তো দুদিন পর মেয়েদের অসম্মান করবে, মেয়েদের জামা ধরে শাড়ি ধরে টানাটানি করবে। হ্যাঁ, মদ খাবে। হ্যাঁ, খেয়ে ওই তো ওই সবই তো করবে তোর ছেলে। যার মা এরকম, তার ছেলে কত ভালো হবে? ছেলে কি শিখবে? হ্যাঁ, চুপচাপ টাকাটা যদি ভালোভাবে দিয়ে দিবি, হ্যাঁ, পুলিশ প্রশাসনের সামনে কোর্টে, তাহলে ঠিক আছে। আর নাহলে চল না, কত দূর তুই দৌড়াবি? তুই সব সিসিটিভি ক্যামেরায় তুই প্রমাণ রাখিস তো, আর লোক প্রমাণ রাখে না তো। হ্যাঁ, এবার দেখ লোক প্রমাণ রাখছে কি না রাখছে। হুম, এবার দেখবি লোক প্রমাণ রাখছে কি রাখছে না, লোক প্রমাণ দেখাতে পারছে কি পাচ্ছে না, এটাও দেখবি তুই। তুইও তোর দৌড়টাও দেখবে লোকে, আমার দৌড়টা। এখানেই তো মজা লাগে না? তোরা 100 জন আর আমি একা, এটাই তো মজার বিষয়, এটাই তো মানে খুব মানে আমার কাছে মানে খুব মানে চ্যালেঞ্জের ব্যাপার। তোরা 100 জন আর রূপা মণ্ডল একাই তোদের সঙ্গে মানে 100 জনকে একাই মানে তোদেরকে করছে। এটাই তো চ্যালেঞ্জের, এই লড়াইটা তো আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং। আমি সেই জন্যই অ্যাকসেপ্ট করেছি এই লড়াইটা। ঠিক আছে বন্ধুরা, আপনারা বেশি করে শেয়ার করবেন, লাইভটা দেখবেন, এর পর্দাটা ফাঁস করার চেষ্টা করবেন। যেরকম টুনিদিকে ব্যান্ড করে দিয়েছে, টুনিদি যেরকম আর কোনো কাজ করতে পারে না, এরকম লোকের বাড়ি বাড়ি গিয়ে লোকের টাকা আত্মসাৎ করতো, লোকে ধমকাতো, ভয় পাওয়াতো। হ্যাঁ, এখন পুলিশে প্রত্যেক জায়গায় বলে দিয়েছে যে এই সব মহিলারা যদি যদি কোথাও কাজ করতে যায়, সঙ্গে সঙ্গে আমাদের লোকালিটি থানায় খবর দেবেন। হ্যাঁ, আমরা গিয়ে ব্যাপারটা দেখবো, এ করবো, ব্যান করে দিয়েছে। এরও কোনো প্রুফ এতদিন পাচ্ছিল না। হ্যাঁ, সব লিখিত অভিযোগ দিয়ে মানে লোক চলে যাচ্ছিল, দেখছে আত্মসাৎ হয়েছে। আবার কে থানা পুলিশ কোর্ট কাছারি করে বাবা, যে এমনিতেই এতগুলো টাকা গেল, আবার সময় নষ্ট, টাকা নষ্ট, সেই জন্য অনেকে সামনে আসেনি। হ্যাঁ, আমি চাইছি যে আমি যেহেতু সামনে এসেছি, আমার মতো আরও 1 2 জন সামনে এসছে, যাদের যাদের হয়েছে, যারা এই ভিডিওটা দেখছো, আমি বলবো তাদেরকে, আশা করি তোমরাও সামনে আসো। যদি তোমাদের টাকা এরকম আত্মসাৎ হয়ে থাকে, ফ্রডিং হয়ে থাকে, চিটিংবাজি হয়ে থাকে, সবারই কষ্টের পয়সা, ঠিক আছে? তো তোমরাও এসে সামনে বলো। হ্যাঁ, নিশ্চয়ই যদি তোমাদের টাকা এইভাবে ফ্রড করে নিয়ে থাকে, পুলিশ প্রশাসন, আইন বলে তো কিছু আছে। হ্যাঁ, সে ঠিক ওরা পাবে। পাপের ঘোড়া যখন ভরে যায় তখন ওরকম উতলেই ওঠে। তো যাকগে, এইটুকু বলে আমার ভিডিওটা আমি শেষ করলাম আজকে। আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো যদি আবার ভিডিও নিয়ে আবার যদি কোনো কথা আমি শুনতে পাই, কি আমি জানতে পারি, হ্যাঁ, তাহলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসবো। আর এই নোংরা মহিলাটার সম্বন্ধে আর মানে কত বলবো, যত বলি তত আমার নিজের মুখটাই নষ্ট হয়ে যায়। মানে বাজে মহিলা একটা, মানে একে মানে বলতে 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 এনার লজ্জা হয় কি হয় না জানি না বাবা। হ্যাঁ, আমার তো লজ্জা মানে আমারই মুখটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে 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 বলে বলে। হ্যাঁ, তো আর কি বলবো, আর বলার কিছু নেই। দেখা যাক ও কি করছে, কত দূর কী হচ্ছে, আর দেখি আমারও কত দূর কী হচ্ছে। উনি যদি আমার কাজটা করে দিত, আমার কোনো অভিযোগই থাকতো না। আমার গয়না আমার কাছে দিয়ে দিত, আমি যাতে ওখানে ভালোভাবে আমার মেন্টালি ফিজিক্যালি টর্চারিং না হতো, আমি ওখানে থাকতাম, আমার কোনো অভিযোগই থাকতো না ওনার বিরুদ্ধে।
আমি নিজে অন ক্যামেরায় ওনাকে বুকে জড়িয়ে নিয়ে বলতাম যে হ্যাঁ বাবলি মুখার্জি আমার, যখন কেউ আমার পাশে দাঁড়ায়নি, বাবলি মুখার্জি কৃষ্ণনগর চত্বরে আমার পাশে দাঁড়িয়ে আজকে আমি এখানে মেন্টালি টর্চারি, ফিজিক্যালি টর্চারি সমস্ত বন্ধ করে আমার স্বামী সংসার করছি, আর আজকে আমি ভালো আছি। হ্যাঁ, এইভাবেই উনি ভালো কাজ করছেন, এইভাবেই আমরা চাই উনি এগিয়ে যাক, ওনার পাশে আমরা আছি। আমি নিজেই বলতাম ওনাকে জড়িয়ে ধরে, কিন্তু উনি করেননি। আমি সেই জন্য বলতে পারছি না, সেই জন্য আমার মুখ দিয়ে এরকম কথাবার্তা বেরোচ্ছে। ওরা যদি অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ায় যদি ওরা 10 জন মিলে, আপনারা মার্চ মাসের 4 তারিখের ভিডিওটা আপনারা দেখবেন। ওরা কি কি ভাষা বলেছে, কি কি করেছে না করেছে, গায়ে হাত বুলিয়ে কেস তুলতে বলছে, হ্যাঁ বাজে বাজে ভাষা বলছে, ইশারায় বাজে বাজে সৈকত ইশারায় বাজে বাজে আমাকে ইঙ্গিত করে দেখাচ্ছে। আসলে তো ওর তো কালুয়া একটা, তো কালুয়া, ওর মুখে বোধহয় মেয়েরা কি বলবো, সেরকম মেয়ে বোধহয় ও দেখতে পায় না। হ্যাঁ, আমাকে মানে আলাদা মানে কিভাবে কিভাবে ইশারা করে দেখাচ্ছে, বোধহয় আমার টয়লেট পেলে ওর মুখে বোধহয় আমার টয়লেটটাও করতে ইচ্ছে হবে না। হ্যাঁ, মানে এতটাই মানে বাজে। আমার টয়লেটটাও যদি পায়, ওর মুখে যদি করতে বলে, আমার বোধহয় সেখানে মুখে করতে গিয়ে বোধহয় আমার আটকে যাবে, অন্য জায়গায় হবে টয়লেটটা, বাথরুমে, কিন্তু ওনার মুখে হবে না। তো আপনারা দেখবেন সেই ভিডিওটা, যে কিভাবে কিভাবে আমাকে সেদিনকে 4 তারিখে করেছে, কেস তোলার জন্য ফোর্স করছে, বারে বারে আমার গায়ে হাত বুলাচ্ছে, কেস তুলে নিন, কোর্টে কিছু নেই। হ্যাঁ, কেন গটাপ হয়ে গেছে তো, ওখান থেকে টাকা খাবে তো, আমার বরের কাছে আমার দেওরের কাছে টাকা খাবে, সেই জন্য তো ওদের হয়ে বলছে কেসটা তুলে দেবো, তুলে দেবো, নাহলে ও কি কেস তোলার, ওর কি ইয়ে আছে, ওর কি মানে ওর মধ্যে ইয়ে আছে, স্বার্থ আছে যে উনি কেস তুলতে বলছেন। কোর্টের ব্যাপারটা কোর্ট বুঝবে, সেটা ওনার উকিলবাবু বুঝবে, আমার উকিলবাবু বুঝবে, জজ সাহেব বুঝবে। ওকে, ও কি, ওকে লোক কি ওই যে বলে না সুন্দরী সুন্দরী বলতে 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 আত্মহংকার মানুষের মনে এসে যায়। ওকেও যেহেতু ভালো কাজ করছে, ভালো কাজ করছে, 2-4টে ভালো কাজ করেছে বলে ওকেও সবাই বলেছে যে ভালো কাজ করছো বাবলি, তুমি এটা ভালো করছো কি, ওটা ভালো করছো কি, কিছু। ও এখন নিজেকে জজ সাহেব থেকে ওপরে উনি ভাবছেন যে আমি এমন বিচার করছি, বোধহয় যে জজ সাহেবের চেয়ারে বসে আছেন উনিও বোধহয় এত ভালো বিচার হয়তো উনি করতে পারবেন না। হ্যাঁ, দেখবে কে, অতীত কে ঘাঁটাঘাঁটি করবে, জজ সাহেবরা ঘাঁটাঘাঁটি করবে। একটা যদি ক্রিমিনাল তার কাঠগড়ায় দাঁড়ায়, তার অতীত, সে কোনো ফ্যাসলা মানে শাস্তি সাজা ঘোষণা করার আগে ওনার অতীতটা আগে বলবে, যে ওনার কী কী অতীত আছে, বায়োডাটার আছে, ওইগুলো আগে আমার কাছে দেখান। উনি আগেও কি খুন করেছেন কি না, উনি কোনো চুরি ডাকাতি করেছেন কি না, ওনার পুলিশ রেকর্ড আছে কি না, অতীত মানুষের দেখে তারপরে উনি রায় দেবেন, শাস্তি সাজা ঘোষণা করবেন। হ্যাঁ, আর আমি একটা ক্ষুদ্র মানুষ, একটা সমাজসেবিকার কাছে গেছি আমার বর্তমান নিয়ে, যে ম্যাডাম দেখুন এটা এটা আমার সঙ্গে হচ্ছে, আপনি কি আমার কোনো প্রবলেম সলভ করতে পারবেন। নিজেকে আইনজীবী বলে পরিচয় দিয়ে, উকিলবাবু বলে পরিচয় দিয়ে বিভিন্ন সময়, হ্যাঁ এই টাকা খরচা হবে, ওই টাকা খরচা হবে, সে টাকা খরচা হবে, বিভিন্ন সময় আমার থেকে টাকা পয়সা নিয়ে অফ ক্যামেরায় কথা বলেছে, টাকা পয়সা নিয়েছে, সেগুলো কেন উনি ক্যামেরায় করে না, সব যখন উনি ক্যামেরার সামনে তুলে ধরছে, তা আমি তো জনগণের কাছে তো এটাই অনুরোধ করব যে আপনারা ওকে বলুন যে টাকা পয়সার লেনদেনটাও যেন উনি ক্যামেরাতে করেন। কেন করেন না? উনি তো টানায় টাকা নেন না, উনি নাকি 2000 টাকা 5000 টাকা নেন, তাহলে সেটা ক্যামেরার সামনে বলতে কী অসুবিধা আছে? কোনো অসুবিধা তো নেই, 2-5 হাজার টাকা তো এমনি ক্যাজুয়াল লোকেও নিতে পারে। এমনি সামান্য একটা থানা পুলিশে এখানে ওখানে গেলে, একটা কোর্টে কেস করতে গেলেও 2-5 হাজার 10,000 টাকা খরচা হয়। তো সেটা উনি বলুক যে আমি 5,000 নিচ্ছি, 2,000 নিচ্ছি, 10,000 নিচ্ছি। নিশ্চয়ই এর থেকে অনেক বেশি কিছু অ্যামাউন্ট উনি নেয়, যেটা উনি অন ক্যামেরায় সেটা নিতে পারেন না, নেওয়ার রায় নেই, অধিকার ওনার নেই নেওয়ার। হ্যাঁ, এটা অসামাজিক কাজকর্ম, ঠিক আছে? তো সেই জন্যই ওটা উনি অন ক্যামেরা উনি করতে পারেন না, ওটা উনি অফ ক্যামেরাতেই টাকাটা নেন। যাকগে, এইটুকু বলে আমার ভিডিওটা আমি এখানে রাখলাম। হ্যাঁ, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর অনেকজনের কাছে পৌঁছাবার চেষ্টা করবেন, যাতে এইভাবে ওনার কাছে গিয়ে কেউ আত্মসাৎ না হোক, না ঠকুক, হ্যাঁ, না সর্বহারাক। অনেকে, সবারই তো কষ্টের পয়সা, দেখুন
পয়সা তো আর এইভাবে 1 টাকা রোজগার করতে গেলে পায়ের ঘাম মাথায় ফেলতে হয়। উনি ওই চেয়ারটার মধ্যে একটা দোকান ঘর খুলে বসে একটা এসির মধ্যে 2-4টে বড় বড় ডায়লগ বাজিয়ে দিয়ে মানুষের থেকে 50,000, 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ, 65,000 লোকের কাছ থেকে এরকম করে রোজগার করছে। এটা তো ঠিক না। তো ঠিক আছে, দেখা যাক কতদূর কী হচ্ছে। প্রত্যেকটা ব্যাক টু বাই চ্যানেল আপনাদেরকে আমি জানাবো, হ্যাঁ, রিপোর্ট আপনাদেরকে দেব, এইসব আপনাদের মধ্যে তুলে ধরবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক বেশি করে এইটা শেয়ার করবেন। নমস্কার।